Okay. Could you please confirm that reading introductory class, it's showing the PowerPoint presentation is showing in the screen? Yeah, why it's showing. Okay. You can see a black hand and the black paper someone is reading or whatever in the background of the picture. We can't see the people though, but it seems like it's a book, right? আচ্ছা, এর আগে এরকম It ভাবে seems like someone is holding a book. এক্স্যাক্টলি সো হোয়াটএভার ইট ইজ সো পরের পেজটা কি এসেছে কিনা, কারণ এই স্টাইলে এর আগে দিয়েছি তখন দেখেছি যে ঠিকভাবে আসে না। এখন কি পরের পেজ এসেছে? একাডেমিক রিডিং ডেসক্রিপশন হেডিং দিয়ে এসেছে? না ভাই। এই যে এইটাই একটা ঝামেলা রে ভাই। ওকে, Now it's showing. এবার Right, now it's showing. হয়েছে? আস্তে। তাহলে আবার স্টপ করে দিলাম। আচ্ছা যাক, নতুন করেই দিই, সমস্যা নেই। এতে এই প্রবলেমটা কেন হয় আল্লাহই ভালো জানে। বাই দ্য ওয়ে, একাডেমিক রিডিং ডেসক্রিপশন পেপার ফরম্যাট আসছে? হ্যাঁ ভাই আসছে। ওকে, দেখেন তো পেপার ফরম্যাটে যান আর হচ্ছে কম্পিউটার, যেটাকে আমরা শর্টে সিবিটি বলে আর কি, কম্পিউটার বেসড। তো কম্পিউটার বেসড টেস্ট অলরেডি আপনারা অনেকটাই বুঝে গিয়েছেন যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন, যে ওই যে IELTSsolve.com যেখান থেকে আমরা দেখেছি সেটা তো অলরেডি আপনারা দেখেছেন, তাই না? তো কম্পিউটার বেস যখন আপনি দিবেন আলটিমেটলি ওইভাবেই দিবে, অর্থাৎ ওই স্টাইলেই কম্পিউটার বেসডে যেটা হবে ঠিক ওই জিনিস, ওই যেভাবে আপনি কম্পিউটারে পেয়েছেন সেভাবেই আসলে আপনি পরীক্ষার দিন পাবেন। আচ্ছা, আমি এন্টার স্ক্রিন শেয়ার দিই, তাহলে হয়তো বা ঝামেলাটা হবে না। entire screen I guess এখন ভালো আসবে, এখন আর ওই ক্যাচাল হবে না। আচ্ছা, তো পেপার ফরম্যাটে যাই আর হচ্ছে আমাদের কম্পিউটার বেস টেস্টেই যাই। হ্যাঁ, আমাদের বেসিক্যালি 3টা রিডিং প্যাসেজ থাকবে, 3টা, সবসময় 3টা রিডিং প্যাসেজ থাকবে। আপনি একাডেমিক যান অথবা জেনারেল ট্রেনিং মডিউল যান, যদিও আমাদের এখানে যারা আছেন আজকে সবাই কিন্তু স্টাডি পারপাসে চিন্তা, এমফিল, পিএইচডি অর মাস্টার্স হোয়াটএভার। সো একাডেমিক আর জেনারেল ট্রেনিং এ খুব ম্যাসিভ পার্থক্য নাই, সেটা একটু সামনে আমরা আগালে বুঝতে পারবো। আচ্ছা, পেপার ফরম্যাট হোক আর সিবিটি হোক, টেক্সটস আর টেকেন ফ্রম বুকস, জার্নালস, ম্যাগাজিনস অ্যান্ড নিউজ পেপার্স। সাধারণত এই প্যাসেজগুলো এই সব জায়গা থেকে নেওয়া হয়। বিভিন্ন ধরনের একাডেমিক বই হতে পারে, জার্নাল হতে পারে, ম্যাগাজিন হতে পারে এবং নিউজ পেপার থেকেও হতে পারে। সাধারণত এগুলোই আসে। আচ্ছা, টাইমিং অ্যান্ড কোশ্চেন্স টোটাল 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা, এবং কোশ্চেন কিন্তু 40টা। ঠিক আছে, টোটাল 40টা কোশ্চেন। Test takers are required to transfer their answers to an answer sheet during the time allowed for the test. No extra time is allowed for transfer. খেয়াল আছে, আমরা লিসেনিং এ কিন্তু এক্সট্রা টাইম পাবো যদি আমরা পেপার বেসডে যাই, যে আমি আমার এক্সট্রা টাইম থাকবে ওই 10 মিনিটের মধ্যে আমি আমার খাতা থেকে অ্যান্সারগুলো সরায় লিখবো। কিন্তু রিডিং এর ক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা টাইম আমি পাবো না। এই 60 মিনিটের মধ্যে কিন্তু 40টা অ্যান্সার আমার ওই যে ওএমআর একটা শিট, যেটা সেই শিটের মধ্যে দিব। ওই শিটটা আমি দিয়েছিলাম, আপনারা ডাউনলোড করেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু পিডিএফটা দিয়ে দিয়েছি। ওগুলো সব দেয়া আছে ইন্টারনেটে, আপনি ইভেন এনি টাইম গুগল করলে পিডিএফটা পেয়ে যাবেন। ওকে, যদিও এই যে বলতেছি যে এক্সট্রা টাইম দেওয়া হবে না, আসলে আপনার কাছে মনে হবে তো 1 ঘন্টা তো যথেষ্ট সময়। ভাই বিশ্বাস করেন, 1টা মিনিট সময় আপনি পাবেন না, মানে 40টা কোশ্চেন আপনার মাথার উপর দিয়ে দুম করে চলে যাবে এবং এই 1 ঘন্টা আপনার কাছে 10 মিনিটের মতো মনে হবে। সো আইএলটিএস এর একটা মেজর প্রবলেম হচ্ছে টাইম ইজ ইয়োর সিরিয়াস এনিমি। আপনি যখন স্টেপ ফরওয়ার্ড করবেন আপনার মানে সবচেয়ে বড় শত্রু হচ্ছে সময়। ওকে, মার্কস ডিস্ট্রিবিউশনটা কি হয়? ইচ কোশ্চেন ইজ ওর্থ 1 মার্ক, অর্থাৎ যেখানের অ্যান্সারই আপনি করেন সবগুলোর মার্ক সমান। প্রথমটার মার্ক কম, পরেরটার মার্ক বেশি, এরকম না। আমরা যে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন এটসেট্রা শিখে আসছি, এরকম কোনো না। 40টা যে ধরনেরই থাকুক, মার্ক সবগুলোর একই। ঠিক আছে, আচ্ছা, কেয়ার শুড বি টেকেন হোয়েন রাইটিং অ্যান্সারস অন দ্য অ্যান্সার শিট অ্যাজ পুয়ার স্পেলিং অ্যান্ড গ্রামার আর পেনালাইজড। আচ্ছা, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? দীপ বিশ্বাস, প্লিজ। But sometimes we got a question that we should answer with 2 words. In the instruction they told us to answer them with 2 words.
but Mhm. we got 1 mark for those two answers. Then if I got one right and one wrong, then how can it will be It is wrong. uh, It it is is wrong. wrong? Even it's a singular plural mistake. For example, there is an s with a word for plural, for example, right? It should be plural. If the s is not there, you are penalized. Simple. আপনার দুইটার একটা যদি হয় আর একটা যদি না হয়, স্টিল বাদ, আপনি পেনাল্টি খাবেন, মানে 0 মার্কস সোজা ভাষা, ঠিক আছে? তবে নেগেটিভ মার্কিং নাই। Okay, okay, There is no negative okay, marking okay. at all. So you should I got my answer. attempt Thank all you. of the questions, okay? You should attempt all of the questions because there is no negative marking. Okay, so thanks for the Thank you. question. Thank you, Dibishash. I really love questions because it means a lot to me because I feel that you are on my class now. Otherwise it feels like I'm a robot, I'm talking with a robotic robotic computer. I'm not sure whom I'm talking to because it's a virtual world and I can't see anyone, so it's really tough. Or when you do the deliver like this, it's a different experience, to be honest, because I did some of the presentation for my masters. So when I did my development studies masters in BUP, that time I did some presentation, and I felt like when I did presentation on board, that was different. When you are physical, you can see, you can touch, you can feel, but when it's computer, it's completely different. কম্পিউটারে যখন আসবেন তখন কিন্তু অনেক ডিফারেন্ট। সামনাসামনি হলে সেটা কিন্তু অনেক অন্যরকম আমার আমার কাছে, আমি জানি না, ম্যান টু ম্যান ইট কুড ভ্যারি, বাই দ্য ওয়ে। সো আমি কিন্তু পোর স্পেলিং, আমার স্পেলিং মিস্টেকও যদি হয় তাহলেও আমি পেনাল্টি খাবো। আচ্ছা, গ্রামার আর প্যানালাইজ বলতে আসলে কি, মানে যেই স্টাইলে থাকবে গ্রামার সেই স্টাইল, আমাকে নতুন করে গ্রামার চেঞ্জ করতে হবে সেটা না। অর্থাৎ ধরেন আমাকে দুইটা একটা গ্যাপ আসলো, আচ্ছা এটা সামনে গ্রামারের ব্যাপারটা আমি সামনে গেলে আরো ডিটেল বুঝাবো। পরের পেজ কি এসেছে আমি জাস্ট একটু চেক করছি, কারণ এর আগে এটা প্রবলেম হয়েছিল। জি ভাইয়া। Thank you, Piyash, I guess. So, in the general training reading test, you will be reading, যদি আমরা এর আগে ছিলাম আমরা একাডেমিক বলেছি, এখানে যে একাডেমিকে সাধারণত এইগুলা থাকে যে বুকস, জার্নালস, ম্যাগাজিনস অ্যান্ড নিউজ পেপার্স। আর জেনারেল ট্রেনিং এ যদি আপনি রিডিং এ যান, একই জিনিস, যদিও জেনারেল ট্রেনিং এর লোকজন নাই, জাস্ট জেনে রাখেন যেহেতু অলমোস্ট সেম জিনিস, আপনি একবারে শিখে ফেললেন, সমস্যা তো নাই। সেটা হচ্ছে টেক্সট রিলেটেড টু এভরিডে ইংলিশ সিচুয়েশনস ইনক্লুডিং অ্যাডভার্বস অ্যান্ড নোটিশেস। যেমন আমাদের আমার ডিপার্টমেন্টেও একটা নোটিশ বোর্ড আছে, আমি জানি। ওখানে দেখবেন যে যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসে সেটা আসে, অথবা ডিপার্টমেন্টের রেজাল্টগুলো শো করে, ওর আপনার ডিপার্টমেন্টের কোনো বিভিন্ন ধরনের নোটিশ, ছুটির নোটিশ হতে পারে, এইগুলো থাকে। এটা হচ্ছে জেনারেল ট্রেনিং এ। seems like general training is reading section is easier than academic, but y'all, but the reality is the marking is also different. So at the end of the day I will tell that it's almost same. হ্যাঁ, মার্কিং কিন্তু আবার আলাদা। মানে জেনারেল ট্রেনিং এর রিডিং এর যে প্যাসেজগুলো, এগুলো অনেক সোজা, কারণ এগুলোতে থাকবে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডভার্ট, নোটিশ, হ্যাঁ, জব, বিজনেস, তারপরে দেখেন কন্ট্রাক্টস, ট্রেনিং, ম্যাটেরিয়ালস, হ্যাঁ, এবং একটা প্যাসেজ যায় থাকবে আপনার একাডেমিক টাইপের। ওকে, এবং দুইটা প্যাসেজ কিন্তু একটু সহজ সহজ থাকবে। এই জন্য জেনারেল ট্রেনিং এ কিন্তু মার্কিং আবার একাডেমিকের মতো না। দেখবেন যে জেনারেল ট্রেনিং এ একাডেমিকে আপনি 25 পাইলে যা পাচ্ছেন, জেনারেল ট্রেনিং এ যায় দেখা গেল 30 পাইলে আপনার তাই পয়েন্ট। ওকে, সো খুব আহামরি পার্থক্য নাই, এবং কোশ্চেন দুইটার জন্যই সেই একই ধরনের, কোশ্চেন আলাদা না, ফরম্যাটও আলাদা না। ফরম্যাট বলতে এই প্যাসেজগুলো একটু আলাদা ধরনের। আচ্ছা, একদম বেসিক টেকনিক কি হবে আমার, ডোন্ট স্কিম দ্য প্যাসেজ ফার্স্ট। স্কিম মানে তো আমরা বুঝি, আমরা যে দুধ জাল করলে দুধের উপরে সর পড়ে না, আমরা দুধের সর বলি না এটাকে। তো স্কিম বলতে আমরা সাধারণত এরকম ফ্রন্ট পার্টটা বুঝি, আমি যা বুঝি আর কি। স্কিমের এক্সাক্ট মিনিং আমি নিজেও জানি না, আমি জাস্ট প্রিপেয়ার করেছি যে ডোন্ট স্কিম দ্য প্যাসেজ ফার্স্ট, জাস্ট রিড দ্য টাইটেল। অর্থাৎ যেমন এখানে মনে করেন এটাই আমার যদি প্যাসেজ হয়, ওই কোনার যে বড় লেখাটা এটাই হচ্ছে আমার টাইটেল, বেসিক এক্সাম টেকনিক্স। এটা দেখে আপনি একটা আইডিয়া নিয়ে নেবেন যে এটা আসলে কি নিয়ে বলেছে। সো আইএলটিএস এর যে আমরা প্যাসেজগুলোতে যাব, একটু সামনেই যাব ইনশাআল্লাহ, তো ওখানে আমরা দেখব যে ওই প্যাসেজগুলোর হেডিংটা দেখে আমি, হেডলাইনটা দেখে আমি বুঝে যাব যে আসলে ভিতরে কি হতে পারে, একটা আইডিয়া নিব, একটা ফিল নিব। যেমন আমরা যদি পেপার দেখি, পেপার দেখলে সাধারণত আমরা প্রথমেই সব ভিতরে ঢুকি না। আমি দেখা গেল যে ও আজকে বাংলাদেশ আফগানিস্তানকে এত রানে হারিয়েছে, বা পাকিস্তান হেরেছে, বা হোয়াট এভার, ওইটা দেখে আমি একটা ফিল নিই, আচ্ছা তাহলে তো পড়ি, তামিম ইকবাল কত করলো, বা কি বলে হোয়াট এভার, মুশফিক কি করছে, বা যার যেটা ফেভারিট থাকতে পারে হোয়াট এভার।
তো ওটা হচ্ছে পরে। তো মূল কথা হচ্ছে যে আমি প্রথম জায়গাটা আমি দেখে নিব, জাস্ট রিড দ্য টাইটেল, দেন গো টু দ্য ফার্স্ট কোশ্চেন। টাইটেল পড়ার পরে আপনি কি করবেন, এখন ভিতরে পড়া শুরু করবেন, দ্যাট উইল বি আ মিস্টেক ফর ইয়োর লাইফ। আইএলটিএস এর এটা একটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে অনেকেই মনে করে রিডিং পড়তে দিছে প্যাসেজ, আমি অনেক রিড করে অনেক কিছু বুঝা ফেলবো, অনেক কিছু করব, দ্যাট উইল বি আ নাইটমেয়ার। ইউ কান্ট গেট এ গুড স্কোর ইন দ্যাট ওয়ে, ট্রাস্ট মি। আপনি আমার এই কথাটা মাথায় রেখেন, আপনি যদি সব পড়ে অ্যান্সার করতে যান, আপনি অ্যান্সার করতে পারবেন না, নট পসিবল। সো আপনি ফার্স্টেই যে কোশ্চেন দেখবেন, হেডিং দেখবেন, এরপরে কোশ্চেনে চলে যাবেন, ঠিক আছে? বলবেন ভাইয়া ভিতরে কি লেখছে এগুলো দেখবই না, না দেখার দরকার নেই, আপনার এত ইনফরমেশন মাথায় নেওয়ার দরকার নাই। ইউ আর নট হিয়ার টু read with entertainment. You are not entertained for reading, you are entertained for your perfect answer. So that's the key here. You are not reading the whole passage to tell someone what the passage is about. You are just here to take the question and answer. আপনার 10টা কোশ্চেন আসছে, আপনি 10টা কোশ্চেন অ্যান্সার কিভাবে করবেন সেটা আপনার মাথা ব্যথা। পুরো প্যাসেজে কি বলছে এটা নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নেই, কারণ এটা নিয়ে যদি মাথা ব্যথা করতে যান তাহলে আপনি আসলে অনেক বড় লুজার হবেন, আনফরচুনেটলি। আচ্ছা, প্রসেসটাকে বুঝেন। দেন গো টু দ্য ফার্স্ট কোশ্চেন, আন্ডারলাইন কিওয়ার্ডস ইন দ্য কোশ্চেন। আচ্ছা, কিওয়ার্ড কোনগুলো সেগুলো আমরা সামনে যখন ফিজিক্যালি করব দুই একটা করে আমি দেখিয়ে দিব। দেন স্ক্যান ফর দোজ ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ, অর্থাৎ কোশ্চেনে যে আমি কিওয়ার্ড মানে ফিক্স করেছি সেইগুলো এসে আমি আমার প্যাসেজের মধ্যে খুঁজবো, খুঁজে আমি আন্ডারলাইন দেব। রিড দ্য পার্ট অফ দ্য প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ ওই জায়গাটা আমি খুব মনোযোগ দিয়ে পড়বো। আমি সবকিছু আমার মাথায় নিব না, এত ইনফরমেশন আমার গ্যাদার করে তো লাভ নাই ভাই। আসছে রিনিউয়েবল এনার্জি নিয়ে, হ্যাঁ রিনিউয়েবল এনার্জি নিয়ে আসছে, মনে করেন সৌরশক্তি ব্যবহার করে কিভাবে ইলেকট্রিসিটি সেভ করা যায়। এটা ডেনমার্কের একটা জায়গায় হয়েছে, ওই হয়েছে এত এত কিলোওয়াট আওয়ার তারা সেভ করছে, কান্ট্রির এত লাভ হয়েছে। ও ডেনমার্ক মইরা যাক ভাই, তাতে আপনার কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না। আমার দরকার হচ্ছে আমি কোশ্চেন থেকে আমি কিভাবে অ্যান্সার করবো, আমি কোশ্চেন থেকে পিক করব, আমি প্যাসেজে চলে যাব, প্যাসেজের ওই জায়গাটা ওই যে রিলেট করতে পারলে সেই জায়গাটা আমি ভালোভাবে পড়বো, দেন আমি ট্রাই টু গেট দ্য আনসার। সো ফার ক্লিয়ার? একদম বেসিক টেকনিক, কিন্তু এটা কিন্তু খুব জিস্ট এন্ড ইম্পর্টেন্ট টেকনিক ফর রিডিং। পুরো প্যাসেজ পড়ার সুযোগ নাই, আপনি পুরো প্যাসেজ পড়ার সময় পাবেন না, 40টা কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন? নো কোশ্চেন? থ্যাংক ইউ, মুভিং অন। আচ্ছা, রিডিং বেসিক স্কিলগুলো আমাদের যেগুলো থাকতে হবে সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং কি কেউ কি বলতে পারেন? আমরা রাইটিং এও এটা প্র্যাকটিস করব, প্যারাফ্রেজিং। Bhai, I heard about this one, but now I it's get out of Can't my recall. head. Okay, no problem, no problem. Thanks for the response, by the way, because I feel that someone is here. Paraphrasing is basically the same sentence but in different words. আপনি একটা সেন্টেন্স একভাবে প্রকাশ করেছেন, সেই সেন্টেন্সটাই নতুন ভাবে অন্য ওয়ার্ড দিয়ে যদি প্রকাশ করা হয়, অর্থাৎ ভাবার্থ একই থাকে, সেটাই হচ্ছে প্যারাফ্রেজিং। ক্লিয়ার? এটা আমরা আরো ডিটেইল যাব, সমস্যা নেই। এরপরে আমরা আসতেছি স্কিমিং। ঠিক ট্রান্সফরমেশন, রাইট? টাইপ অফ, অর্থাৎ মূল ভাব একই থাকবে, মূল ভাব একই থাকবে, কিন্তু এরকম হতে পারে না যে একটা ভাবার্থর দুইটা মিনিং হইতে পারে, দুইটা ভাবে আমরা প্রকাশ করতে পারি। একটা সেন্টেন্স যেমন আমরা ওই কথার কথা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে যেটা শিখেছি, আই ইট রাইস, আমি ভাত খাই, বা এরকম রাইস ইজ ইটেন বাই মি, হ্যাঁ ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে, তো মিনিং তো একই কিন্তু সেন্টেন্স তো আলাদা, তাই না? তো এরকম আমরা দেখা যাবে যে সিনোনিম ইউজ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে রিডিং এ আসলে সিনোনিম ইউজ করা হয়। অ্যান্টোনিম ইউজ করা হতে পারে, মানে নট দিয়ে অ্যান্টোনিম ইউজ করলে সেটা আবার আগেরটা সিনোনিমাস হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, কেউ কি কিছু বলেছে? আচ্ছা, কেউ ঢুকেছে, ওকে। তাহলে আমাদের এই জিনিসগুলো লাগবে, প্যারাফ্রেজিং লাগবে, স্কিমিং লাগবে, স্ক্যানিং লাগবে, হ্যাঁ এগুলো জাস্ট দেখে যান। আন্ডারলাইনিং অ্যান্ড কিওয়ার্ডস, ডিটেইল রিডিং, আন্ডারস্ট্যান্ডিং ডিস্ট্রাক্টরস, প্রেডিক্টিং অ্যান্সার্স, এইগুলো হচ্ছে আমাদের বেসিক স্কিল, অর্থাৎ রিডিং এ ভালো করার জন্য আমাদের এই স্কিলগুলো আমাদের থাকতে হবে, ঠিক আছে? এবার সামনে যদি আগাই, প্যারাফ্রেজিং দেখেন, synonyms, a word that has same meaning as another word, যেমন big, large, company, business, very important, crucial, vital or essential.
তাহলে দেখেন word families, a group of words that are related but only their word type is different. যেমন produce verb, product noun, productive adjective, productively adverb, অর্থাৎ একটা ওয়ার্ডেরই কিন্তু অনেকগুলো ধরন হতে পারে। যেমন নাউন, প্রোনাউন না, নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। যেটা এই যে প্রোডিউস দিয়ে, প্রোডিউস দেখেন, প্রোডিউস এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, সেটার প্রোডাক্ট হচ্ছে নাউন, সেটার অ্যাডজেক্টিভ হচ্ছে প্রোডাক্টিভ, প্রোডাক্টিভলি হচ্ছে অ্যাডভার্ব। যেমন খুব কমন একটা জিনিস মনে রাখার জন্য, যেমন টিআইওএন, শোন, যত শোন দেখবেন সব দেখবেন নাউন, যত এল ওয়াই দেখবেন সব দেখবেন অ্যাডভার্ব। ওকে ওকে, এবার দেখেন paraphrasing is using synonyms and word families to change the words in a sentence so that it looks different but has the same meaning. ঠিক আছে, একটা উদাহরণ দেখেন, সনি ইজ এ বিগ কোম্পানি দ্যাট মেক্স ভেরি ইম্পর্টেন্ট টেকনোলজিক্যাল প্রোডাক্টস। এইটাই যদি পরের সেন্টেন্সটা দেখেন, সনি ইজ এ লার্জ বিজনেস দ্যাট প্রডিউসেস ভাইটাল টেকনোলজি। সো এই দুইটা সেন্টেন্স আলাদা কিন্তু মিনিং কিন্তু সেম। ক্লিয়ার প্যারাফ্রেজিং? জি ভাই। এই জিনিসগুলাই আমাদের রিডিং এ সবচেয়ে বেশি থাকবে। রিডিং এ কিন্তু একেবারে দেন এন্ড দেন পুরা দেখে খাপে খাপ মিলায় বসায় দিব, এটা হওয়ার সুযোগ খুব কম। অল্প দুই একটা থাকতে পারে অথবা একেবারে লো লেভেল স্টুডেন্টের জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের টেকনিক থাকবে, অর্থাৎ প্যারাফ্রেজিং করা থাকবে, যেখান থেকে আমাকে বুঝে নিতে হবে যে এখানে ইম্পর্টেন্ট বলছে, এখানে ভাইটাল বলছে। ওইখানে হয়তো উপরে ভাইটাল লেখা থাকলো, এখানে প্রডিউসেস ডট ডট দিয়ে টেকনোলজি দেওয়া থাকলো। এবার আপনি বুঝলেন যে ওইখানে ইম্পর্টেন্ট টেকনোলজিক্যাল বলছে, তার মানে এখানে ভাইটালটা বলবে, টাইপ অফ এরকম আর কি। ওকে, আচ্ছা, প্যারাফ্রেজিং এক্সারসাইজ। এইখানে প্রথমে যে এটার দেখেন তিনটা প্যারাফ্রেজ করা হয়েছে। এটার প্যারাফ্রেজ কোনটা রাইট? দেখেন আমাদের ট্রু ফলস নট গিভেন, আমি যদি এটা একটু পরে আসি, আমি একটু পরে ওই জায়গাটায় আসবো, একটু পরে আসবো, কারণ আমি এই স্লাইডটা আপনাদের একটু আগে বলে দিতে চাচ্ছি। অর্থাৎ দেখেন রিডিং কোশ্চেন টাইপ কি কি হয়, দেখেন রিডিং এ কি কি ধরনের কোশ্চেন থাকে, টোটাল 11 ধরনের কোশ্চেন থাকে। মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ যথারীতি, identifying information, identifying writer's views or claims, matching information, matching headings, matching features, matching sentence endings, sentence completion, summary, note, table, flowchart completion, diagram level completion, short answer questions। এই 11 ধরনের কোশ্চেন দিয়ে আপনাকে টোটাল 40 ধরনের কোশ্চেন তারা বানিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে রিডিং এর জিস্ট, সামারি বলতে পারেন, যে এই ধরনের জিনিসগুলো দিয়ে আমাদেরকে রিডিং এ এই জিনিসগুলো আমাদের ব্যাটল করতে হবে রিডিং এর পরীক্ষায়। ওকে, তাহলে আমি ব্যাকে চলে যাই। আমরা ছিলাম এখানে। এখন ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন, এটা হচ্ছে একজন বলেছিল না আজকে লিসেনিং এর ক্ষেত্রে এমসিকিউ একটা প্যারা, এমসিকিউ আসলে একটা সমস্যা, আসলে এমসিকিউ তো অনেক সমস্যা লিসেনিং এর ক্ষেত্রে। আর যখন আপনারা রিডিং করতে যাবেন, কমনলি সবার জন্য যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন। যেমন এখানে প্রথম যে এই সেন্টেন্সটা দেয়া আছে, এরকম একটা সেন্টেন্সের সাথে আপনার এই তিনটার মধ্যে অ্যান্সার করতে হবে, এটা কি ট্রু অর ফলস অথবা নট গিভেন। অর্থাৎ প্রথমে একটা ইনফরমেশন দেয়া আছে, সেই ইনফরমেশনটার সাথে এক নাম্বারের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কি সত্য, মিথ্যা অথবা দেয়াই হয় নাই। অনেক সময় ট্রু ফলস নট গিভেন থাকে, অনেক সময় ইয়েস নো নট গিভেন থাকে। তো একই কথা, আমরা তো বুঝতেই পারছি ইয়েস নো নট গিভেন, হ্যাঁ না অথবা দেয়া নাই, আর ট্রু ফলস নট গিভেন। অনেক ক্ষেত্রে এখানে আরেকটা ভুল যেটা করে, যে লেখা থাকে যে ট্রু ফলস নট গিভেনে আপনাকে ট্রু হলে টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে, নট গিভেন হলে এনজি লিখতে হবে। অনেকে যেটা ভুল করে প্রথমেই, এই কোশ্চেন ভালোভাবে না পড়ার কারণে যেটা হয়, সে কিন্তু টি না লিখে ট্রু লিখেছে, তার অ্যান্সারও ঠিক, সবই ঠিক, কিন্তু কোশ্চেন ইনস্ট্রাকশন ভুল বোঝার কারণে তার অ্যান্সারটা কিন্তু ভুল হয়েছে। আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা? এই জায়গাটা সেন্সিটিভ এন্ড সিরিয়াস, এই ভুলটা অনেকে করে আসে। কেউ একজন বলেন এই জায়গাটা আমি কি বোঝাতে চেয়েছি। ভাই আসল কথা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনটা খুব ভালো মতো পড়তে হবে। কোথায় আমাদের এক্স্যাক্টলি, এনজি লিখতে বলা হয়েছে, কোথায়
জি নট গিভেন জি লিখতে বলা হয়েছে, কোথায় ট্রু লিখতে বলা হয়েছে, কোথায় টি লিখতে বলা হয়েছে, কোথায় নো লিখতে বলা হয়েছে, কোথায় ইয়েস লিখতে বলা হয়েছে। এক্স্যাক্টলি, সো দ্য ভেরি দেখা ফার্স্ট যাবে থিং ইজ আমরা দ্যাট সঠিক ইয়েস উত্তর দিচ্ছি জি 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 কিন্তু ইনস্ট্রাকশন না পড়ার জন্য আমার ভুল হয়ে যাচ্ছে। আমি সবই সঠিক ভাই দিয়েছি কিন্তু এগুলো কি এখানে লেখাই থাকবে যে কোথায়? 100% লেখা থাকবে, 100% অবশ্যই লেখা থাকবে। প্রত্যেকটা কোশ্চেনে ইনস্ট্রাকশন প্রপারলি দেয়া থাকবে, খুবই সুন্দর করে দেয়া থাকবে। সেটাও আমি দেখাবো আমাদের এই ক্লাসে আজকে ইনশাআল্লাহ। ওকে, এবং এইটা কিন্তু আমাদের যারা অলরেডি ieltsolve.com থেকে যে প্র্যাকটিস করেছেন সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে কিন্তু এরকমই আসবে। আপনার এক সাইডে লেফট সাইডে আপনার থাকবে আর রাইট সাইডে থাকবে। ওইখানে দেখবেন যারা অলরেডি এগুলো করেছেন তারা কিন্তু অলরেডি বুঝতেই পারতেছেন ট্রু ফলস নট গিভেন এরকম দেয়া থাকে। হ্যাঁ, বুঝতেছেন না মামুন ভাই? মামুন ভাই আছেন না? আচ্ছা, মামুন ভাই আজকে ব্যস্ত বেশি, বাট উনি আছে আমি দেখেছি। যাই হোক, ওর নেটওয়ার্কের ইস্যু হতে পারে, আমি কিছু শুনতে পাচ্ছি না। থ্যাংক ইউ মামুন ভাই, অসুবিধা নেই। এই হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এই মূল কথাটাই এখানে ভিন্ন ভিন্ন ভাবে আপনাকে একই জিনিস বলা হয়েছে। এইটা আপনারা দেখে নেবেন, আমি পুরোটা দিয়ে দিব। এইটার আমি ডিটেল এক্সপ্লেনেশনে যাব না, ডিটেল এক্সপ্লেনেশনে যাইতে গেলে অনেক কিছু সব কভার করতে পারবো না আজকে, ঠিক আছে? এবার আসেন স্কিমিং। স্কিমিং ইজ রিডিং পার্ট অফ এ টেক্সট অর এ হোল টেক্সট ভেরি কুইকলি টু গেট এ জেনারেল আইডিয়া অফ হোয়াট ইট ইজ অ্যাবাউট। স্কিমিং এর কাজই হচ্ছে আপনি বোঝা যে আসলে এটা কি নিয়ে। When should you skim read? The first time you look at a text to build up a map of the text before looking for specific details to get a general idea of a long part of a text. আচ্ছা, আপনি কি কি স্কিম করবেন, আসলে কোন কোন জিনিসগুলো স্কিম করবেন? Read the first sentence and the last sentence of each paragraph. অর্থাৎ একটা কম্প্রেহেনশন যেটা থাকবে, একটা আর্টিকেল যেটা থাকবে, অনেক ক্ষেত্রে এই রিডিং এর ক্ষেত্রে থাকবে দেখবেন এ বি সি ডি ই এফ জি এইচ এরকম অনেকগুলা প্যারাগ্রাফ থাকবে, পুরা লং একটা আর্টিকেল থাকবে, এরকমও থাকতে পারে। তবে অনেক ক্ষেত্রে এরকম ব্রেকডাউন করা থাকবে। ব্রেকডাউন করা থাকলে প্রথম কাজ হবে প্রথম সেন্টেন্সটা পড়া। কারণ হচ্ছে প্রথম সেন্টেন্সটাকে ইংলিশে বলে হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্স দিয়েই মূলত মূল জিনিসটা ওরা শুরু করবে, এবং টপিক সেন্টেন্সটা সাধারণত সিম্পল সেন্টেন্স হয়। যেমন আজকে আমি আপনাদের যে গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম, খেয়াল করবেন এখানে যে আমি লিখেছি দেখেন, টুডে ইজ দ্য রিডিং সেকশন। এটা কি কমপ্লেক্স সেন্টেন্স না? সিম্পল সেন্টেন্স ভাই। সিম্পল সেন্টেন্স, থ্যাংক ইউ। এরপরেরটা ফলোড বাই দেখেন, প্লিজ মেক শিওর ইউ হ্যাভ অ্যাটেন্ডেড ইন দ্য ফার্স্ট সেশন অফ দ্য রিডিং মডিউল টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্র্যাটেজি ফর দ্য এক্সাম ডে অ্যান্ড ইটস এ কম্পাউন্ড সেন্টেন্স। আমি এটাকে যদি আরো বাড়াই তখন দেখা গেল কমপ্লেক্স সেন্টেন্স আসছে, যে অলদো ইউ হ্যাভ অলরেডি নোন অ্যাবাউট দ্য থিংস অ্যান্ড টুডে, কমা দিলাম বা অলদো দিয়ে শুরু করলে মাঝখানে একটা কমা আসবে, টুডে ইউ উইল গেট এ ব্রিফ ডেসক্রিপশন অফ রিডিং সেকশন। তখন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তো মূল জিনিস যেটা আমি বোঝাতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে যে কোনো একটা প্যারাগ্রাফের ইংলিশের একটা বেসিক রুলস আছে, সেটা হচ্ছে প্রথম সেন্টেন্স বা প্রথম এক দুই সেন্টেন্সটা হয় টপিক সেন্টেন্স, মাথায় রাখবেন, এবং লাস্ট সেন্টেন্সটা হয় সাধারণত কনক্লুডিং সেন্টেন্স। ওকে, প্রথম সেন্টেন্সটা হয় সাধারণত টপিক সেন্টেন্স, অর্থাৎ এইটা কি নিয়ে বলবে। মাঝখানে থাকে এটার বিভিন্ন চুলচেরা বিশ্লেষণ, ব্যাখ্যা, কাটা ছিড়া হোয়াট এভার। লাস্টে যাই ওইটা আবার রিক্যাপ করে অর্থাৎ কনক্লুশন করে, দেখবেন দেয়ার ফর আর হোয়াট এভার এই টাইপের একটা কিছু দিয়ে, এই হচ্ছে আমার কমপ্লিট একটা প্যারাগ্রাফ। এটা হচ্ছে ইংলিশের বেসিক প্যারাগ্রাফের রুলস। আচ্ছা, তাহলে রিড দ্য টাইটেলস অ্যান্ড হেডিংস, স্পেন্ড বিটুইন 2 to 3 minutes, ইগনোর এনি ভোকাবুলারি দ্যাট ইউ ডোন্ট নো। খেয়াল করেন এটা খুব সিরিয়াস জিনিস। পড়তে যাইয়া আপনি বললেন কি, আরে ভাই এই ওয়ার্ড তো আমি জীবনে দেখি নাই, আর তো পরীক্ষার অবস্থা খারাপ, কেমনে কি করবো, দরকার নাই আমার ওই ওয়ার্ডের মিনিং জানা, লিভ ইট, ইগনোর ইট। আপনার ওই ওয়ার্ড জানার দরকার নেই, আপনি পুরো সেন্টেন্সের মিনিং বোঝার চেষ্টা করেন। একটা সেন্টেন্সের ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমার জানতে হবে, ব্যাপারটা এরকম না। একটা সেন্টেন্সের আমি পড়ে যদি ভাবার্থ বুঝতে পারি, দ্যাটস এনাফ। সো কোনো জায়গায় স্টাক হয়ে গেলে মুভ। আপনি যদি স্টাক হয়ে যান তাহলে একেবারে স্টাক হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার সময় আপনাকে পারমিট করবে না। ওকে, স্কিমিং চলে গেলাম। আচ্ছা, স্কিমিং এক্সারসাইজ কি দেখেন, গাইড ফর এমপ্লয়িজ। এখানে স্কিমিং আমরা কিভাবে করব, ধরেন এটা আমাদের এই যে এতটুকু হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফ। তো ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ কি এখানে বলেন, হেডিং পড়া। তারপরে কি, প্রথমে হেডিং পড়া, তারপরে কি বলেন, দ্বিতীয় স্টেপ কি, মাত্র বললাম
আল্লাহ কেমনে হবে? একটু আগে বললাম না ফার্স্ট কাজ কি? প্যারাগ্রাফটা ডিটেইলসে বলতে হবে, হ্যাঁ, ডিটেইলস মানে চলে যাবো আগে। বিশ্লেষণ করতে হবে বা ব্যাখ্যা করতে হবে। বিটিসে চলে গেলে তো কোশ্চেন কেমনে কি? পড়া সেকেন্ড। কোশ্চেন পড়া, ইয়েস দ্যাটস দ্য ওয়ান। প্রথম কাজ হচ্ছে আমার হেডিং দেখা, দ্বিতীয় কাজ কোশ্চেনে চলে যাওয়া। তাহলে হেডিং গাইড ফর এমপ্লয়িজ ফ্লেক্সি টাইম, এটা দেখে আমার একটা আইডিয়া না, আচ্ছা গাইড ফর এমপ্লয়িজ, এমপ্লয়ীদের একটা গাইড, কি কি নিয়ে এমপ্লয়ীদের গাইড? ফ্লেক্সি টাইম, অর্থাৎ টাইমের যে ফ্লেক্সিবিলিটি সেটা নিয়ে কথা বলা হচ্ছে, তাই না? দ্যাটস ইট, শেষ। এরপরে ভিতরে ঢোকার দরকার নাই, ভিতরে ঢুকে আমি আমার মাথায় এক্সট্রা ইনফরমেশন জট ঢুকাবো না। হুইচ আদার ইনফরমেশন ডু ইউ থিঙ্ক উড বি ইন দ্য রেস্ট অফ দ্য প্যারাগ্রাফ? অর্থাৎ এই কোশ্চেনে কি বলছে যে এই প্যারাগ্রাফের এর পরবর্তীতে কি অ্যান্সার হইতে পারে। তাহলে এখন কিন্তু আমার এই প্যারাগ্রাফ না পড়লে আমার হচ্ছে না। সো আমি যদি অন্য ধরনের একটা থাকতো, একটা এমসিকিউ থাকতো, তখন ব্যাপারটা কিন্তু আবার আরেক রকম হইতো। আচ্ছা, টন টন করে উঠছে, কেউ একজন আবার ঢুকতে চাচ্ছে মনে হয়। সাসপিশাস ইউজার, হাউ কাম, হু ইজ সাসপিশাস? আচ্ছা দিলাম অ্যাডমিট অল। পিয়াস ভাইরে সাসপিশাস ধরছে গেছে। পিয়াস ভাই কি করছে? এই পিয়াস ভাই আপনি কি করছেন আমাদের এই গুগলের সাথে? পিয়াস ভাই আপনি আসছেন? সরি ভাই। আপনারা তো আপনারা তো আমি সাসপিশাস একটু ধরতেছে ভাই। কি করছেন এতক্ষণ বলেন? না ভাই, আমার একটা ফোন কল আসছিল ভাই। এই দেখছেন সাসপিশাস ধরছে। আমি জানি না ওরা কেন সাসপিশাস ধরছে ভাই। আমার দোষ নাই বুঝছেন। এটাই গুগলের লোকজন করছে ভাই। আমি আপনাকে ভালো জানি। সবাইকে ভালো জানি। কেন যে সাসপিশাস লিখলো, লিখছে সাসপিশাস ইউজার। তুমি কি ডিনাই করবা না অ্যালাউ করবা? কি আশ্চর্য কারবার দেখেন তো দেখি। যাই হোক, আমরা আসলে They are also স্কিমিং making joke. ইয়েস, নো প্রবলেম। আমাদের জোকস দরকার আছে ভাই। একেবারে কাঠখোট্টা আসলে আমি পছন্দ করি না বুঝছেন। কাঠখোট্টা ভাল লাগে না। আমাদের Exactly ভাই। অনেকেই ক্লাস নিত, Right. ধরেন সবাই ভালো, স্যার সবাই ভালো, কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু যারা একটু এনজয় করে ক্লাস নিত তাদের ক্লাসটা আমি অনেক বেশি এনজয় করতাম। আর খুব বেশি কাঠখোট্টা হলে আসলে ভালো লাগে না। আমি জানি না, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। বাট আই ফিল লাইক দেয়ার শুড বি সাম হিউমার। যেমন এই ডেভেলপমেন্ট স্টাডিজে একটা স্যারের ক্লাস প্রথম দিন করছি, এছাড়া এসে এই কবিতা বলা শুরু করছে। আর মনে হয়েছে কি রে ভাই, পরে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির সে হচ্ছে সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান, বেটা এই কবিতা বলতেছে, আমি কি বিরক্ত লাগতেছে। পরে দেখলাম যে ওই স্যার আমার ফেভারিট স্যার হয়ে গেছে, কারণ ওই স্যার খুব মজা করে পড়াইছে এবং থিওরি হলেও খুব সুন্দর করে উনি পড়াইছে। আসলে টিচার অনেক বড় জিনিস, বিশ্বাস করেন। আমার লাইফে আমি যত টিচার পেয়েছি, আমার মনে হয়েছে যে এক একজন টিচারের এক একটা আলাদা ইউনিক কোয়ালিটি আল্লাহ তালা দিয়ে দেয়। হ্যাঁ, যে একই জিনিস দেখবেন একজনের কাছ থেকে আপনি একভাবে নিচ্ছেন, আরেকজন দেখবেন খুব সুন্দর করে বুঝাই দিচ্ছে। এটা খুব সেন্সিটিভ, আমার আমার ফিলিংস আর কি এরকম। বাই দ্য ওয়ে, কেউ কিছু বলতে চাইছেন মনে হয়? দীপ ভাই প্লিজ। ভাই আসলে আমি আপনার সঙ্গে একটু অ্যাড করতে চাই। আসলে আমাদের প্লিজ প্লিজ। থিয়েটারেও একটা কমিক রিলিফ বলতে একটা ব্যাপার আছে। দেখা যাবে অনেক গুরুগম্ভীর একটা নাটকের মধ্যে পুরো ট্র্যাজেডি হচ্ছে সামথিং কিছু, কিন্তু ওর মধ্যে হঠাৎ করে দেখা যাবে নাটকের কোন একটা অংশে এসে একটা কমিক রিলিফ নামে একটা ব্যাপার থাকে, একটা কমেডি সিন থাকলো ছোট করে। আসলে দর্শকের জন্য খুব জরুরি একটা হ্যাঁ, কমিক রিলিফ আসলে দরকার, কারণ পুরোটা 100%। সময় আপনি আসলে গুরুগম্ভীর নিতে পারবেন না, একটা না সময় আসে না, আপনার হঠাৎ করে রিলিফ লাগে। জি। সো আমার মনে হচ্ছে ভাই আপনার এটার জন্য খুবই আর কি থ্যাংক ইউ আর কি, এই হ্যাঁ, না মানে না, মনোটোনাস অবশ্যই হয়ে যায় অবশ্যই। আমাদের। হ্যাঁ, খুবই বোরিং। আর ভার্চুয়ালি তো আরো বোরিং। আমি বলি, আমার কলেজ ছিল বিসিএসসি কলেজ মিরপুরে। আমাদের বাংলা স্যার ছিল, প্রথম যেদিন ক্লাস করতে গেছি, স্যারের নাম হচ্ছে চেঙ্গিস খান। তো স্যার ক্লাসে ঢুকে বলতেছে আমার নাম চেঙ্গিস খান। তো কেউ মুখ টিপে টিপে হাসতেছে, বলে কি এবার নাম চেঙ্গিস খান। তো স্যার বলছে তোমরা হাসো না কেন, আমার নাম শুনে তো সবাই হাসে, তোমরা হাসতেছো না কেন? পুরো ক্লাস কিন্তু হো হো করে হেসে আসছে। তো উনি কিন্তু ফান করছে। এবং দেখেন এই স্যারের কথা আমি বলতেছি, আমার ইন্টারমিডিয়েট 2004-এ। হ্যাঁ, তো সেই স্যার কিন্তু আমি ফার্স্ট দেখেছি 2003-এ। সেই স্যারের কথা আজকেও আমার মনে আছে। সরি, 2002-এ স্যারকে ফার্স্ট দেখেছি, এখনো মনে আছে ওই ঘটনা। কেন? এটা আমার মনের মধ্যে কিন্তু দাগ কেটে আছে যে স্যার এত সুন্দর করে বলেছিল। হ্যাঁ, ইভেন একদিন এক ছেলে, দুইজন, এক মামুন ছিল দুইজন। একটা মামুন এখন হার্ট ফাউন্ডেশনের টিচার, কার্ডিয়াক সার্জন, আমার আমার জাস্ট আগের রোল। হার্ট কাটে আর কি, বৈশা বৈশা সারাদিন। তো ও আর একজন, দুইজন মিলা আপনার ওই টয়লেট থেকে সিগারেট খেয়ে আসছে বুঝছেন। তো স্যার দেখছে, স্যার ক্লাসে এসে ওদের কাছে এর মুখ মাথা নিয়ে, আমরা বলি কি ব্যাপার, কিস করবে নাকি, স্যারের সমস্যা কি? স্যার বলছে কোন ব্র্যান্ড? চুপ করে আছে ওরা, বলছে দেশিটা খায়ও বুঝছো, বিদেশিটা খায়ও না। তো স্যারটা খুব মজার ছিল আসলে, মজার দরকার আছে বুঝছেন। তো দেখেন এই স্যারের কথা এখনো আমি মনে করি, স্যারটা মজার ছিল। বাংলা
যদিও আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অথবা বাংলা অতটা ফেভারিট সাবজেক্ট না, তারপরও স্যারের কথা কিন্তু এখনো মনে পড়ে। ইট ওয়াজ ফান বাই দ্য ওয়ে। তো আমরা যেখানে ছিলাম স্কিমের আমার প্রথম কাজ হচ্ছে হেডিংটা। প্রথমে আমি হেডিং দেখবো, কোশ্চেনে চলে যাবো। আমি ভিতরে পড়ার এত সময় নাই, এত পড়তে গেলে আপনি লস্ট হয়ে যাবেন, আপনার মাথার মধ্যে অনেক বেশি ইনফরমেশন ঢুকে যাবে, দ্যাট উইল নট হেল্প দ্যাট মাচ। ওকে, স্কিমের বেসিক শেষ। এরপরে স্ক্যানিং। স্ক্যানিং কি? স্ক্যান করা তো আমরা বুঝি, স্ক্যান আমাদের স্ক্যানার মেশিনের মধ্যে কাগজ ঢুকাই দিলে স্ক্যান হয়, এটাই তো স্ক্যান, তাই না? তো স্ক্যানিং মানে হলো আসলে রিডিং এর ক্ষেত্রে খুঁজে খুঁজে বের করা। স্ক্যানিং is reading through a text quickly to find one specific piece of information. When should you scan? Find part of a text which contains an answer to a question. Looking for one specific piece of information, a number, date, name. খেয়াল করেন কোন জিনিসগুলা, যেমন একটা নাম্বার অথবা তারিখ অথবা একটা নাম। যেমন IELTS রিডিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেহেতু একাডেমিক, অনেক ধরনের রিসার্চার যারা ধরেন স্টিফেন হকিং বা XYZ এরকম বিভিন্ন ডারউইন বা হোয়াটএভার বিভিন্ন লোকের নাম দিয়ে তাদের বিভিন্ন স্টেটমেন্ট থাকে। সো আপনি ডারউইনের জায়গাটা যে আপনার পেন্সিল দিয়ে বা কলম দিয়ে মার্ক করে ফেলেন। আর যদি কম্পিউটার বেস টেস্ট দেন তাহলে ওই ডারউইনটাকে আপনি বোল্ড করলে ওখানে রাইট বাটন ক্লিক করলে কালার করতে পারবেন। আমি দুটার কথাই বলছি, আমি কম্পিউটার বেসটা প্রেফার করি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কোনটায় যাব, আমি আমার মতে বলবো কম্পিউটার বেসটা আমার জন্য কমফোর্টেবল, আপনার জন্য পেপার বেসটা কমফোর্টেবল হতে পারে। ওকে, হাউ ডু ইউ স্ক্যান? হাইলাইট দ্য কিওয়ার্ডস ইন দ্য কোশ্চেন। অর্থাৎ প্রথমেই তো আমি কোশ্চেনে চলে গেছি, তো কোশ্চেনে আমি প্রথমে কি করব? কিওয়ার্ড হাইলাইট করব। থিঙ্ক অফ সিনোনিমস ফর দোজ ওয়ার্ডস। এইটা কিন্তু সেন্সিটিভ আমাদের রিডিং এর ক্ষেত্রে। হ্যাঁ, সিনোনিমের কথা একটু চিন্তা করবেন, একটু ব্রেইনস্টর্ম করতে হবে যে কিছু সিনোনিম আমার মাথায় আছে কিনা। Okay, especially focus on numbers, dates, names of people and places. Read through the text to find the specific piece of information. অর্থাৎ কোশ্চেনে যে স্পেসিফিক জিনিস আপনি মার্ক করেছেন সেটা এবার আপনি আপনার প্যাসেজে গিয়ে এবার ওই জায়গা খুঁজবেন কোন জায়গায় আছে। আচ্ছা, স্টিফেন হকিং এর কথা অমুক প্যাসেজের অমুক জায়গায় বলা আছে, তাইলে শুধু ওই জায়গাটা আমি পড়বো, পুরাটা পড়তে যাব না, নট নেসেসারিলি। পুরাটা পড়ার আইডিয়াটা খুবই একটা বাজে আইডিয়া। ওকে, যেমন দেখেন এটা একটা এক্সারসাইজ। হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ উইকলি আওয়ার্স দ্যাট অ্যান এমপ্লয়ি ক্যান ওয়ার্ক? এখানে আমরা এই যে দেখেন, আমরা এই যে একটু আগে যে বললাম যে আমরা কিওয়ার্ড মার্ক করব, এখানে দেখেন মিনিমাম নাম্বারের নিচে একটা দাগ দেওয়া হয়েছে, উইকলি আওয়ার্সের নিচে একটা দাগ দেওয়া হয়েছে, এমপ্লয়ির নিচে এবং ওয়ার্কের নিচে। এবার মিনিমাম নাম্বার, তাহলে আমি ফার্স্ট এই প্যাসেজের ভিতরে ঢুকে কি আমি এই ভিতরে এত দেখেন এখানে আমি যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে সেই জায়গাগুলোয় চলে যেতে পারি। যেমন এখানে 35 আওয়ার্স দেখতে পাচ্ছি, এইখানে আমি টাইম দেখতে পাচ্ছি, এইখানে টাইম দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গাগুলো আমি ডিটেইল দেখার চেষ্টা করব, সব দেখার চেষ্টা করব না। যেমন মনে করেন all employees need to be in the office or working remotely during the new core times stated। এই সেন্টেন্সটা কি আমার খুব রেলিভেন্ট না। তাহলে এই সেন্টেন্সটা পড়ে যে আমি ধরেন দিস চেঞ্জেস, এই যে এখান থেকে যদি দেখেন দিস চেঞ্জেস ফ্রম দ্য প্রিভিয়াস ফিক্সড ওয়ার্কিং ডে অফ, আচ্ছা এখানে কিন্তু আমার এই যে টাইমের ব্যাপার আছে, সো এটার সাথে রিলেটেড হতে পারে। সো আমি শুধু টাইমের জায়গাগুলো বেশি করে দেখার চেষ্টা করব, তাহলে আমার জন্য আমার প্যাসেজ, এটা যদিও ছোট প্যাসেজ, আসলে এত ছোট ছোট প্যাসেজ কিন্তু থাকবে না, থাকবে কিন্তু বেশ বড় প্যাসেজ আমরা সামনে গেলে পাবো। আন্ডারলাইন কিওয়ার্ডস। তাহলে হোয়াট আর ইউজফুল কিওয়ার্ডস? মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া। নাউন্স, নাউন কোনগুলা সেটা আমি বলেছি। আমি একটা বই দেখছিলাম ভোকাবুলারির জন্য, আমাদের এই যে রকমারি.com-এ। হ্যাঁ, বইটার দাম প্রায় 300 টাকার মতো, বাট ওই বইটা যেভাবে ভোকাবুলারি প্রেজেন্ট করেছে, যদি ওইভাবে পুরো বইটা হয়, আমি আপনাদের লিঙ্ক দিব, যদি কমে কিনতে পারেন, যেহেতু 300 টাকা একটা বড় দাম, কম্পিটিটিভ এক্সামের জন্য ওইটা ভোকাবুলারি শেখার বেস্ট ওয়ে আমি মনে করি। টপিক ওয়াইজ ভোকাবুলারি আমি আপনাদেরকে দিব IELTS এর জন্য, কিন্তু ওইটা হচ্ছে মানে ভোকাবুলারির জন্য আসলে বেস্ট ওয়ে আমি মনে করি, ওইটা আপনাদেরকে আমি দিয়ে দিব। ওই বইটা আমি নিজেও কিনবো, আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ হচ্ছে যে ওই যে আজকে দেখিয়েছিলাম যে একটা ওয়ার্ডের ভার্ব, অ্যাডজেক্টিভ, বিভিন্ন ফর্ম, এই বিভিন্ন ফর্ম একটা ওয়ার্ডের আপনি যখন শিখবেন একসাথে আপনার অনেকগুলো ভোকাবুলারি শেখা হয়ে যাবে। আমাদের প্যারাফ্রেজিং এও এটা কাজে লাগবে, আমাদের রাইটিং এ কাজে লাগবে, রিডিং এও কাজে লাগবে। তাহলে দেখেন, আচ্ছা, which student has underlined words that show the main ideas of the sentence? এখানে কোনটা এ আর বি এর মধ্যে কোনটা মেইন আইডিয়া করেছে, এখানে কেউ বলতে পারবেন কুইকলি? One of the biggest challenges facing
B. Why B? One of the biggest challenges তারপর হচ্ছে বরিস্টন রুরাল কমিটি, এটা একটা কমিটির নেম বোঝা যাচ্ছে, মনি লাইভ স্টক স্ট্র্যাটেজি কি কি ফলো করছে, হুইচ আর ফাউন্ড, এতে হচ্ছে এটা জাস্ট নর্মাল ওয়ার্ড একটা হুম that that is used to make a sentence হুম but not focus anything or else. যেমন অ্যান্টিবায়োটিক্স, লাইভ স্টক, তাই না? Antibiotics, yeah. হ্যাঁ, এবং এই যে মূল যে কমিটি, রুরাল কমিটি, সেটা নিয়ে কথা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য রেসপন্স। সো কিওয়ার্ডস আসলে কোনগুলো? খালি বলে না কিওয়ার্ড, আসলে কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে সাধারণত এইগুলো, সাধারণত বলেছি কিন্তু, হ্যাঁ, ইন জেনারেল: প্লেসেস, নেমস, ডেটস, অর্গানাইজেশনস, টাইম পিরিয়ড, অ্যানিমালস, অ্যাক্রোনিমস, আইটালিক্স কেন? অনেক ক্ষেত্রে একাডেমিক জার্নাল, অনেকে কি আপনারা পাবলিকেশনে গিয়েছেন কেউ? এখানে কেউ আছে পাবলিকেশন করেন বা থিসিসের সাথে রিলেটেড? জি ভাই, আমার দুইটা পাবলিকেশন আছে। ও, কংগ্রেচুলেশন! আমি তো খুবই খুশি, আলহামদুলিল্লাহ, ইটস গ্রেট। কোন সাবজেক্টে জানি ভাই আপনার? পরিসংখ্যান। ওরে বাপ রে বাপ, আমি মাপ চাই ভাই, আমি আগেই বলছি আমি পরিসংখ্যানে আমি খুবই পুয়ার। তো খুব ভালো লাগলো শুনে। আপনি কি পিয়ার হোসেনকে চিনেন? 35-এর, হংকং এ একটা ইউনিভার্সিটিতে আছে এখন, নাম শুনছি ভাই, কিন্তু বঙ্গবন্ধু হলের। সামহাউ ও টিচার হয় নাই। পার্সোনালি আচ্ছা, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমাদের ক্লাসের বেস্ট মানুষ বলতে আমি যদি বলি তাহলে ওকে বলবো। ওর লিঙ্কটা দিয়ে দিব, ও হংকং একটা ইউনিভার্সিটিতে টিচার এখন। ও মাঝে মাঝে আমারে বলে তোমার ডিটেল দাও, তোমার পিএইচডির জন্য দেয়। আমি ভাই মাপ চাই, মানে পিটাইলেও আমি স্ট্যাটিস্টিক্স আর পড়বো না, ঠিক আছে? বহুত পড়ছি। যাই হোক, তো আইটালিক্স এর কিছু বেসিক রুলস আছে, ইংলিশেও কিছু রুলস আছে। যখন আপনি পাবলিকেশন করবেন তখন কিন্তু আপনার ওই এপিআই স্টাইল, হ্যাঁ, আপনি ধরেন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এপিআই স্টাইল, শিকাগো স্টাইল এবং বিভিন্ন ধরনের স্টাইল আছে যেগুলোর আমার সাইটেশন থাকতে হবে। সাইটেশন তো বুঝেন, যিনি পাবলিকেশন করেছেন উনি সাইটেশন জানেন। অন্যান্যরা কি জানেন সাইটেশন জিনিসটা কি, প্ল্যাগারিজম কি? না? প্লাগরিজম মানে তো হ্যাঁ চুরি করে লেখা বা সামথিং কপি টেক্সট এরকম। জি, আপনার ধরেন আপনি একটা পাবলিকেশন করেছেন, সেটাকে আমি কপি করে আমার নামে চালায় দিয়েছি, কিন্তু এটা আমি রাইটার না, এবং আমি লিখে দিলাম এটা জায়েদ মাহমুদ লিখেছে, তখন এটাকে বলবো প্ল্যাগারিজম। এটা এবং ওয়ার্ল্ডে এটা ভয়ঙ্কর ধরনের একটা ক্রাইম। আমাদের দেশে এখনো ওইভাবে এটাকে ধরছে না সামহাউ, যেটা খুবই দুঃখজনক। আসলে আপনি আরেকজনের বুদ্ধিবৃত্তিক জিনিসকে চুরি করছেন আপনার নাম দিয়ে, এটা তো ঠিক না। আমাদের এখানে পিয়াস ভাই একটা জিনিস পাবলিশ করলো, আমি সেটা আমার নামে চালাই দিলাম, আমি কি এটা চুরি করলাম না? অবশ্যই এটা ডাকাতি। আমি যদি এইটাই করি, সাইটেশন কয়েক ধরনের হয়, ইনটেক্সট সাইটেশন এবং আমাদের বিবলিওগ্রাফি থাকে। আপনারা যখন পাবলিকেশনে যাবেন বা ইতে যাবেন, লাস্টে দেখবেন বিবলিওগ্রাফি থাকে, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট ফ্রম হোয়ার ইউ হ্যাভ টু ইয়োর থিংস, আপনি কোথা থেকে কি নিয়েছেন সেটার একটা ডিটেল থাকে। একটা হচ্ছে ইনটেক্সট সাইটেশন, ভিতরে থাকে, সেটার আমি যে বললাম এপি স্টাইল, শিকাগো স্টাইল। যাই হোক, কথা আসলে অন্যদিকে চলে যাচ্ছে, রিসার্চের দিকে চলে যাচ্ছে। সরি, আমি আমার ইতে ব্যাক করি। তো ইটালিক্সটা এই জন্য এসেছিলাম যে একাডেমিক টেক্সটে অনেক ক্ষেত্রে কিছু কিছু রুলস ইটালিক্স দিয়ে লিখতে হয়। ইটালিক্স তো আমরা বুঝি নর্মাল যে আমাদের ফন্ট, সেটার ক্ষেত্রে আমাদের ওই যে বাঁকা করে যেটা থাকে। তো এই কিওয়ার্ডস গুলা এরকম ইটালিক্স হতে পারে। একাডেমিক অ্যান্ড সাইন্টিফিক ওয়ার্ডস, অ্যাডভার্স অফ ফ্রিকোয়েন্সি অনেক ক্ষেত্রেই রিডিং এর ক্ষেত্রে, রেয়ারলি, নেভার, অফেন, এটা একটা ট্রিক, টু ফলস নট গিভেন। এটা যখন আমরা করবো খেয়াল করবেন, এটা আমরা ধরতে আমাদের কষ্ট হয়ে যায়। ওকে, তাহলে কিওয়ার্ড মোটামুটি ইন জেনারেল বলতেছি, কিন্তু ইন জেনারেল এগুলা, ঠিক আছে? কিওয়ার্ড এক্সারসাইজ দেখেন, হুইচ সেন্টেন্স বেস্ট ম্যাচেস দ্য টেক্সট। এখানে কোন সেন্টেন্সটা সবচেয়ে ভালো ম্যাচ করেছে? একদম কোন অ্যান্সার দেওয়া আছে, দেখেন না কেউ? এখন চোখ দেখবেন অটো এখানে চলে গেছে, কারণ হিউম্যান নেচার হচ্ছে যেটা নিষেধ করা হয় ওইটা দেখবেন সবচেয়ে ভালো কাজ করে, বুঝছেন? অটো দেখবেন ওখানে চলে গেছে, বুঝছেন? ওইটা না দেখে একটু ট্রাই করেন। বি নাম্বার। বি নাম্বার। তাহলে আমাদের বেস্ট ম্যাচ করার জন্য দেখেন, আমরা এই যে এখন এখানে কিন্তু প্যারাফ্রেজিং পেয়ে যাচ্ছি, একই সেন্টেন্স বা একই ভাবার্থ ভিন্ন ওয়ার্ডে দেয়া হচ্ছে। In his 1912 paper, he adapted Ernest Rutherford's nuclear structure to Max Planck's quantum theory and so created his
বোর মডেল অফ দ্য অ্যাটম। আসলে এটা একটু কাটকটটা বেশি হয়ে গেছে, কিন্তু আনফরচুনেটলি কি হলো, ও 15 মিনিটের মধ্যে আমার শেষ হয়ে যাবে, মানে ওয়ার্নিং দিছে, বুঝছেন, গুগল আমার ওয়ার্নিং দিছে, তোমার কিন্তু খবর আছে, টাকা পয়সা দাও না, তুমি ক্লাস চালা যাইতেছো, হ্যাঁ, তুমি 15 মিনিট পরে কিন্তু তুমি শেষ, 15 মিনিট পরে আমি শেষ, অসুবিধা নেই, আমরা সবাই শেষ ইনশাল্লাহ। সো এই একাডেমিকে কিন্তু কিছু একাডেমিক জিনিসই বেশি আসবে, হ্যাঁ, আমরা আইএলটিএস একাডেমিক যখন দিব, আমি আরো একটা সাইট দিয়ে দিব যেখানে 150-র উপরে একাডেমিক আছে, ওখান থেকে আপনারা পিডিএফ গুলো নামিয়ে পড়া শুরু করে দিবেন, আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ডিটেইল রিডিং, ডিটেইল রিডিংটা কি দেখেন, যে রিডিং টু গেট এ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ এ টেক্সট অর পার্ট অফ এ টেক্সট। হোয়েন শুড ইউ রিড ইন ডিটেইল, কখন পড়া দরকার, ম্যাচিং হেডিংস টু প্যারাগ্রাফস, যেমন আমরা 11 ধরনের বলেছিলাম না, ম্যাচিং হেডিং কি, ধরেন অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া থাকবে এবং নিচে ছোট ছোট হেডিং লেখা থাকবে, এইবার ম্যাচিং হেডিং আপনাকে মিলাইতে হবে যে কোন হেডিং এর সাথে কোনটা যায়। যেমন এখানে ডিটেইল রিডিং, এই ডিটেইল রিডিংটা থাকলো না, এখানে একটু বর্ণনা থাকলো, বর্ণনা থেকে এখানে থাকলো স্মল রিডিং, ডিটেইল রিডিং, হ্যাঁ, আরো কয়েকটা জিনিস, এটা হচ্ছে ম্যাচিং হেডিং, এটা খুব কমন, মোটামুটি এটা থাকেই। ওকে, এইটার ক্ষেত্রে আপনাকে কিন্তু পুরো প্যাসেজ বোঝা ছাড়া বেশ টাফ হয়ে যাবে, আপনি ডিটেইল রিডিং লাগবে। আচ্ছা, হাউ ডু ইউ রিড ইন ডিটেইল, read the first two sentences in a paragraph, ওই যে আগেই বলেছিলাম টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স, বারবার আসবো, রাইটিং এও আসবো, রিডিং এও এটা আসবো, যে টপিক সেন্টেন্স। হ্যাঁ, রিড দ্য লাস্ট সেন্টেন্স, অলওয়েজ মাথায় রাখবেন প্রথম একটা থেকে দুইটা সেন্টেন্স পড়বেন, আর শেষের কনক্লুডিং সেন্টেন্সটা পড়বেন, অথবা শেষের দুইটা সেন্টেন্স পড়বেন, তাইলে আপনি ওই প্যারাগ্রাফ সম্পর্কে একটা ফেয়ারলি আইডিয়া পেয়ে যাবেন। স্কিম রেস্ট অফ দ্য প্যারাগ্রাফ ফর এনি ওয়ার্ডস, এরপর একটা ঘুরান দিলেন মাঝখান থেকে, ইগনোর এনি ওয়ার্ডস ইউ ডোন্ট নো, ডোন্ট রাশ, খুব তাড়াহুড়া আবার করেন না, যে একেবারে তাড়াহুড়া করে আপনি 10 মিনিট আগে সব শেষ করে বসে রাখলেন, অ্যান্সার দিয়ে ফেলাইছেন, উত্তর ভুল, শেষ তো করে ফেলছি, অসুবিধা নাই, বাট দ্যাটস আ ডিজাস্টার, তাই না? আচ্ছা, ডিটেইল রিডিং একটা এক্সারসাইজ দেয়া আছে এখানে, দেখেন, ঠকিপনা, সিম্পল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা আসছে। তাহলে প্রথম কাজ কি বলেন, আগে ভিতরে দেখেন না, বলেন তো, একজন কুইকলি বলে ফেলেন, প্রথম কাজ কি, 1 নাম্বার কাজ প্যাসেজ পড়া, 2 নাম্বার কাজ কোশ্চেনে যাওয়া, না ভাইয়া, প্রথম কাজ হচ্ছে টপিকটা দেখে নেওয়া। এক্স্যাক্টলি, ঠকিপনা আর সিম্পল ল্যাঙ্গুয়েজ। এরপরের স্টেপ কি, আরেকজন বলেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ পিয়াস। নেক্সট আরেকজন বলেন, নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে কোশ্চেন দেখা। এটা কিন্তু খুব সিরিয়াস ভাই, আপনারা, আমি জানি বাসায় বসে, আমি ওই যে মাস্টার্সের ক্লাস করছি, আমি ল্যাপের ভিতরে বসে এই এমডিএস এর ক্লাস করতেছি, তো আর অন্য একজনে বলে রাখছি, ভাই যখন ওই যে দিবে, এটা কি বলে, অ্যাটেন্ডেন্স দিবে, একটু আমার একটু নক দিস হোয়াটসঅ্যাপে, তাহলে টং টং সাউন্ড হইলে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স দিব, বুঝছে, আমাদের এখানে অ্যাটেন্ডেন্স নাই ভাই, অ্যাটেন্ডেন্সে কোনো মার্কসও নাই, একটু ক্লাসে থাকেন প্লিজ, বুঝছেন, কয়েকটা দিন আমি কষ্ট করতেছি, আপনারাও করেন, নাহলে খুব একটা হেল্প হবে না। কিন্তু সেকেন্ড স্টেপ কিন্তু কোশ্চেনে যাওয়া, বুঝছেন, সো সেকেন্ড স্টেপ কোশ্চেনে যাওয়া। থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছে প্রথম দুইটা সেন্টেন্স দেখা, প্রথম একটা বা দুইটা সেন্টেন্স দেখা, এবং লাস্ট একটা বা দুইটা সেন্টেন্স দেখা, তারপরে আন্দাজ করা, তারপরে যদি আমি না বুঝতে পারি, তারপরে মাঝখানে আরেকটু জাস্ট জিস্ট দেখে না। In 2001, Canadian translator and linguist Sonja Lang published an early draft of her newly created language. খেয়াল করেন, এরপরে লাস্টের সেন্টেন্সটা কি বলছে, দিস ইজ এ প্রিন্সিপাল রিফ্লেক্টেড ইন দ্য নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ক্যান মিন স্পিক সিম্পলি অর গুড কমিউনিকেশন এবং আদার ইন্টারপ্রিটেশনস। লাস্ট সেন্টেন্সটা দেখে খুব ভালো বোঝা যাচ্ছে না আমার মনে হয়, তাই না? কিন্তু প্রথম জায়গায় দেখেন নিউলি ক্রিয়েটেড ল্যাঙ্গুয়েজ একটা কথা বলেছে, উইথ অনলি 120 ওয়ার্ডস অ্যান্ড নো ইউজ অফ টেন্সেস, it was immediately clear that Tokipona was no ordinary language. তাহলে মাত্র 120টা ওয়ার্ড দিয়ে এটা বোঝা যাচ্ছে যে, এটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা স্বাভাবিক একটা ল্যাঙ্গুয়েজ না। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে why the language was created. ওকে, এগুলা কিন্তু আমাদের এরকম দেখে দেখে ধীরে ধীরে বুঝতে হবে। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং ডিস্ট্রাকশনস, ডিস্ট্রাকশনস মানে তো আমরা বুঝি, তাই না? একদম মানে সিম্পল প্লেন ইংলিশে যদি ডিস্ট্রাক্টর যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে সেটা কি আমরা তো জানি।
বিচ্যুতি করা? জি, আপনাকে বিচ্যুতি করা বা আপনাকে সরিয়ে দেয়া। অর্থাৎ আপনাকে আপনার মূল জিনিস থেকে সরায় দেওয়া, ডিস্ট্রাক্ট করা। যেমন distractors are answers that look like the correct answer but are actually incorrect. They use keywords in the text and answer to take the student's attention away from the correct answer. Read the sentence and answer the question. দেখেন, that night, exhausted, I went to bed at 8 p.m. knowing that I needed to be 100% for the following day's exam. Why did the writer go to bed early? কি হবে এটার আনসার? সি। কেন সি? ভাই এখানে ওয়াই কারণ জিজ্ঞাসা করছে ভাইয়া। Why did the writer go to bed early? কেন সে গিয়েছে? তাহলে যে মাঝখানে যে এই নানান পেঁচাল হ্যাঁ। পেঁচাল ঢুকায় আমাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে। তো কিছু ডিস্ট্রাক্টর আছে, যেমন মনে করেন বাট, যেমন আমরা বলি না লোক ভালো কিন্তু পেঁয়াজ খায়, কথার কথা। কিন্তু কিন্তু কথা মানে তাই লোক ভালো কিন্তু যখনই বলছি তার মানে হচ্ছে লোক ভালো হইলেও তার একটা খারাপ কথা আমি তাকে ঢুকাই দিব এখানে, ঠিক আছে? এইরকম ডিস্ট্রাকশন থাকবে, অনেক ডিস্ট্রাকশন থাকবে। তাহলে প্রেডিক্টিং অ্যান্সার কি? ক্রাউড ফান্ডিং ইন ফিল্ম, হোয়াট ইজ দ্য টপিক অফ দিস সেন্টেন্স? আচ্ছা, এইটা আমার দরকার নাই। প্রেডিক্টিং অ্যান্সার্স এক্সারসাইজ। আচ্ছা, এইখানে আমার একটা এক্সারসাইজ আমি এটা দিয়ে দিব, পুরাটা আপনারা প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে দেখিয়েছি কি কি আছে, অর্থাৎ 11 ধরনের কোশ্চেন আছে। সো একটা একটা করে আমরা যাব। আজকে আমার মনে হয় না সব কভার করতে পারবো। তাহলে প্রথমটা আসেন। প্রথমটা কি? মাল্টিপল চয়েস এমসিকিউ, একদম কমন জিনিস। এটা তো আমরা একেবারে ছোটবেলা থেকে করতে করতে আসছি, সো আমরা এটা জানি। সো টেস্ট টেকার্স আর রিকোয়ার্ড টু চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, 4 alternatives or the best 2 answers from the 5 alternatives. খেয়াল করেন, নরমালি আমরা এমসিকিউ থার্ড সময় শুরু আসছি 4টা থেকে একটা, কিন্তু or the best 2 answers from the 5 alternatives এরকম থাকতে পারে। 5টার মধ্যে আবার 2টা आंसर দেওয়া হতে পারে, or the best 3 answers from the 7 alternatives, অর্থাৎ 7টার মধ্যে আমার 3টা आंसर হইতে পারে। অর্থাৎ এমসিকিউ কিন্তু কয়েক ধরনের হতে পারে। আমরা জাস্ট এমসিকিউ 4টা দিয়ে একটা শেষ এরকম না, স্টাইলটা বিভিন্ন ধরনের হতে পারে। কিভাবে সেটা আমরা একটু সামনে আসতে পাবো। টেস্ট টেকার্স রাইট দ্য লেটার অফ দ্য অ্যান্সার দে হ্যাভ চোজেন অন দ্য অ্যান্সার শিট। তো এখানে যদি আমার অ্যান্সারে এমসিকিউতে বলাই থাকে যে এবিসিডি দিতে হবে, তো আবারও একই কোশ্চেন, একই ব্যাপার, যে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এবিসিডি দেওয়া থাকলে এবিসিডি অ্যান্সার করতে হবে। The questions may involve a completing sentence where they are given the first part of a sentence and then choose the best way to complete it from the options, or could involve complete questions with the test takers choosing the option which best answers them. এটা তো আমরা জানি। The questions are in the same order. এই জায়গাটা বুঝেন, রিডিং এর ক্ষেত্রে কিন্তু সেম অর্ডার আর সেম অর্ডার না অনেক ইস্যু আসবে। এমসিকিউ সাধারণত সেম অর্ডার হবে। মানে হইলো, ধরেন আপনার এখানে এ বি সি ডি ই 5টা প্যারাগ্রাফ আছে, হ্যাঁ? এখন আপনি বিতে গিয়ে আপনার 12 নাম্বার আপনার কোশ্চেন, ধরেন 12 থেকে এমসিকিউ শুরু হয়েছে, 12, 13, 14, 12-র অ্যান্সার আপনি বিতে পাইছেন, তাহলে 13-র অ্যান্সার আপনি 12-র পরেই পাবেন, এতে গিয়ে পাবেন না। আমি বুঝাতে পেরেছি কিনা? জি ভাইয়া। এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছেন? কারণ মানে আপনি দেখা অ্যান্সার গেল হচ্ছে বলেন বলেন। অ্যান্সার হচ্ছে অর্ডারলি থাকবে ভাইয়া। অর্ডারলি থাকবে, জি। যেটা পাবেন সেটার উপরের দিকে আর যাওয়ার দরকার নাই, তাহলে আপনি আপনার টাইম ওয়েস্টেজ করতেছেন। আমি আগেই বলেছি আইএলটিএস এর ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় এনিমি হচ্ছে টাইম। So you have to careful about your time management. Before your exam day, you have to practice in a way that on the exam day you know what you have to do and how you are doing. এক্সামে যাওয়ার আগে আমার বাসায় এই স্টাইলে প্র্যাকটিস রেডি করে ফেলতে হবে, যাতে করে আমি এক্সাম ডেতে যেদিন বলবো ওদিন আমি জানি ইচ অ্যান্ড এভরি মোমেন্টে, ইচ অ্যান্ড এভরি মিনিটে আমি কি করবো। ভাই 22,500 টাকা, এবং ডলার রেট আরো বাড়বে, আমি বলে দিলাম। লেখা রেখে ডলার রেট আরো বাড়বে। নির্বাচন পরবর্তী দেশে আরো বেশ কিছু প্রবলেম হবে। আমি ইউনিসারের প্রতিষ্ঠানে কাজ করি, আপনারা জানেন। ইউনিসার 8 তলায় বসে, আমি 11 তলায় বসি। ইউনিসারের লয়ারের সাথে আমি মাঝে মাঝে বসি, কথা বলি। ওই যে পিছনে মিজান ভাই দেখবেন ছোট করে, মূল লয়ারের সাথে না। সো পলিটিক্যাল যে অনেক কিছু হচ্ছে দেশে, এটা আপনারাও বুঝবেন। আরেকটু চোখ কান খুলেন, অনেক কিছু হবে আরো, হ্যাঁ? তো যাই হোক, তো ইউনিসার ভালো মানুষ খারাপ মানুষ সেটা ভিন্ন বিষয়, পলিটিক্যাল আলাপ আমি করতে চাচ্ছি না। কিন্তু মূল কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা 22,500 টাকা আমি দিয়ে একটা পরীক্ষা দিব। ভাই 25,000 টাকা অনেকগুলা টাকা, যত যাই বলে। ফ্রেশ গ্রাজুয়েট 25,000 টাকা আপনার বেতন পায় না আমাদের দেশে, যাই দেখেন।
আমার এনভায়রনমেন্টাল সায়েন্সে আমার ফ্রেন্ড ছিল আপনার, ও স্ট্যান্ডার্ড গ্রুপে ঢুকছিল মনে হয় 7,000 টাকা দিয়ে প্রথম। এখন ওর 1 লাখ টাকার উপরে ওয়াইকেকেতে আছে, কিন্তু ও কিন্তু 7,000 দিয়ে শুরু করছিল। সো বিগিনিংটা অনেক ক্ষেত্রে কিন্তু খুবই একটু পুয়ার হয় আমাদের। যাই হোক, তো অনেকগুলো টাকা। মূল কথা হচ্ছে যে আমরা আমাকে ভ্যালু করি, আমাদের দেশ নিয়ে এত বড় গল্প বলে লাভ নাই, ওটা আমরা কিছু করতে পারবো না। সো সেম অর্ডার থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। ওকে, আচ্ছা, এটার ক্ষেত্রে অ্যাডভাইস কি? নো কিওয়ার্ডস টু স্ক্যান, প্যারাফ্রাইজিং হেল্পস। এখানে কিন্তু প্যারাফ্রেজিং আপনাকে অনেক বেশি হেল্প করবে এমসিকিউ এর ক্ষেত্রে। রিড দ্য অপশনস কেয়ারফুলি ফার্স্ট। আচ্ছা, এমসিকিউ পাওয়ার পরে কোশ্চেন পরেই কিন্তু আপনি এমসিকিউ এর অপশনগুলো দেখবেন। কোশ্চেন দেখেই কিন্তু আপনি টেক্সটে চলে যাবেন না। অর্থাৎ এমসিকিউ এর স্ট্র্যাটেজির ক্ষেত্রে কিন্তু আমি আলাদা অ্যাপ্রোচ দিচ্ছি আপনাদেরকে। এমসিকিউ দিয়ে আজকে আমি শেষ করে দিব, কারণ আর 6 মিনিট দেখাচ্ছে, 6 মিনিট পরে অটো কেটে যাবে। আজকে বলে দেই, আজকে অটো কেটে গেলে শেষ, আমি এক্সারসাইজ গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, এমসিকিউ এর ক্ষেত্রে কোশ্চেন পড়বো, কোশ্চেনের সাথে সাথে কিন্তু আমি এমসিকিউ এর যে অপশনগুলো, অর্থাৎ 4টা 5টা যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো পড়বো। স্কিম টেক্সট টু আন্ডারস্ট্যান্ড মিনিং, অর্থাৎ ওইখানে আমি মিনিং বোঝার চেষ্টা করবো। থিঙ্ক অ্যাবাউট ডিফারেন্সেস ইন অপশনস, অর্থাৎ এখানে কি কি পার্থক্য আছে, এই এমসিকিউ এর অপশনগুলো আমি বোঝার চেষ্টা করবো যে একটার সাথে আরেকটার পার্থক্যগুলো কি। লোকেট সেকশন অফ দ্য টেক্সট, কোশ্চেন্স কাম সিরিয়ালি, যেটা আমি এর আগে বলেছি। এবার এখান থেকে তো আমি ইনফরমেশন পেয়েছি, এবার আমি চলে যাব আমার প্যাসেজে এবং খুঁজে বের করব কোন জায়গায় এই জিনিসগুলো নিয়ে বলা আছে। রিড দ্য সেকশন কেয়ারফুলি, খুব মনোযোগ দিয়ে কিন্তু আমি সেকশনটা পড়বো। এবার হুইচ অপশনস আর রং, রং হইলে আমি সেটাকে অমিট করে ফেলবো, বাদ দিয়ে দিব। 4টার মধ্যে কথার কথা এই 3 নাম্বারটা আমি বুঝলাম যে এটা না। রিড কোশ্চেন অ্যান্ড মেক ফাইনাল চয়েস। এই হচ্ছে এমসিকিউ এর প্রসেস। এমসিকিউ নিয়ে কারো কোনো কনফিউশন? দেখেন, এটা হচ্ছে এমসিকিউ এর একটা স্যাম্পল। দ্য ইকোনমিস্ট নিউজ পেপার লিমিটেড, লন্ডন, 1999। দেখেন কোশ্চেনে, এই যে কোশ্চেন 1 and 2 আর কোশ্চেন 3 and 4, এগুলা কিন্তু এমসিকিউ। দেখছেন, এগুলো এমসিকিউ দেখলে মনে হয় আমরা নর্মালি যে এমসিকিউ শিখছি কেমন একটু উদ্ভট উদ্ভট লাগে না? বাট দিজ আর কমন। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার হেডিং দেখা, দ্য ইকোনমিস্ট নিউজ পেপার লিমিটেড, লন্ডন, 99। বুঝে গেলাম ইকোনমিস্ট পেপারের একটা লন্ডন 1999 সালের কিছু একটা। হ্যাঁ, এরপরের কাজ কি? কোশ্চেনে চলে যাওয়া। তাহলে দেখেন, চুজ, টুটার মধ্যে খুব বোল্ড করে দেওয়া, দেখেন 2 লেটার্স, এ টু জি, 2টা লেটার চয়েস করতে বলছে। কোনটা? এ থেকে জি পর্যন্ত। আবার পরের 3 আর 4 কোশ্চেন কি? দেখেন, চুজ 2 লেটার্স, এ টু এফ। ঠিক আছে, এরপরে দেখেন, দ্য লিস্ট বিলো গিভস সাম অফ দ্য অ্যাডভান্টেজেস অফ এমপ্লয়িং ওল্ডার ওয়ার্কার্স, হুইচ 2 অ্যাডভান্টেজেস আর মেনশনড বাই দ্য রাইটার অফ দ্য টেক্সট। কোন 2টা সুবিধা এই রাইটার ওয়ার্কারদের জন্য, ওল্ডার ওয়ার্কারদের জন্য মেনশন করেছে, এই প্যাসেজ থেকে খুঁজে আমাকে বের করতে হবে। আমি পরেরটাও দেখে ফেলি, আমার কাজ তো এইটাই, আগে এগুলো দেখা, এগুলো দেখে এখানের ভিতরে ইনফরমেশন আগে বোঝা, তারপরে প্যাসেজে যাওয়া। তো আমি এখান থেকে কিন্তু অলরেডি একটা হেডিং দেখে কিন্তু আমরা একটা বুঝে যাব যে এটা আসলে কি নিয়ে বলতেছে, তাই না? যে এমপ্লয়িং ওল্ডার ওয়ার্কার নিয়ে, ওল্ডার ওয়ার্কারদের জব নিয়ে বা সুবিধা নিয়ে বলতেছে। পরেরটাই দেখেন আবার ডিসঅ্যাডভান্টেজ বলতেছে, যে দ্য লিস্ট বিলো গিভস সাম অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ এমপ্লয়িং ইয়াঙ্গার ওয়ার্কার্স। অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ কাদের? একটা ওইখানে ছিল ওল্ডার ওয়ার্কারের অ্যাডভান্টেজ কি কি হতে পারে, আর এখানে ইয়াঙ্গারদের ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে। এবার আমরা ভিতরে পড়বো, ভিতরে পড়ে তারপরে এখানে যাব। এই হচ্ছে প্রসেস। সো ফার এই পর্যন্ত আজকে শেষ করে দিব। ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা রিডিং এর পুরো ফুলটা শেষ করে দিব। সো রিডিং 2টা ক্লাস হবে, এরপরে আবার রাইটিং 2টায় চলে যাব। সো ভাইস ভার্সা, এভাবে ইনশাআল্লাহ আমাদের খুব ক্লোজলি কিন্তু শেষ হয়ে যাবে। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? এরপর ঠাস করে বন্ধ হয়ে যাবে, সো আমিও ক্লোজ হয়ে যাব। নো কোশ্চেন, নো কনফিউশন। আমি কিছু এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আপনাদের দিয়ে দিব। মিনি আইএলটিএস একটা সাইট দিব, সেখান থেকে স্পেসিফিক জিনিস চয়েস করে অ্যান্সার করা যায়। অর্থাৎ আপনি শুধু এমসিকিউ দিতে চাইলে বাম দিকে রেডিও বাটনে ক্লিক করলে শুধু এমসিকিউ আসবে, এমসিকিউ প্র্যাকটিস করবেন, আমাকে রিপোর্ট করবেন। ভাই বাসায় আছেন, একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কোনো কোশ্চেন থাকলে বলে ফেলেন, শেষ করে দিব। নো কোশ্চেন। আমি এই 24 পর্যন্ত আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, যাতে আপনাদের ক্লিয়ার থাকে।